বিহার ভ্রমণের আজ দ্বিতীয় দিন। প্রথম দিন সাসারামের শেরগড় দুর্গ, মা মুন্ডেশ্বরীর মন্দির আর সম্রাট শেরশাহ-সূরির সমাধি দেখে আমার দারুণ ভালো লেগেছে। আজ চলেছি এমন একটি স্থানে যেখানে পবিত্র ফল্গু নদী ধীর গতিতে প্রবাহিত হচ্ছে। এই নদীর সাথে জড়িয়ে আছে রামায়ণের রাম, সীতা আর রাজা দশরথের এক অলৌকিক পুরাণ। পিতৃপক্ষের বিষণ্ণতা এখানে প্রতিটি চোখের জলের ফোঁটার সাথে মিশে পরিণত হয় প্রিয়জনের আশীর্বাদ রূপে। পুরাণ বলছে এই গয়ার চারপাশের পাহাড়গুলি নাকি একটি অসুরের দেহ, যার নাম গয়াসুর। এই স্থানটি হল ভগবান বিষ্ণুর পদচিহ্নে চিহ্নিত গয়া। গয়া থেকে খানিকটা দূরে এমন একটি স্থান আছে যাকে সারা বিশ্ব বোধোদয়ের দেশ নামে জানে। আজ থেকে হাজার হাজার বছর আগে এখানে আগমন ঘটে সিদ্ধার্থের, কিন্তু গমন করেছিলেন এক ভগবান, যাকে বলা হয় ভগবান বিষ্ণুরই এক অবতার। এইখানেই আলোকপ্রাপ্ত হওয়ার পর সিদ্ধার্থ হয়ে উঠেছিলেন ভগবান বুদ্ধ। এই গয়া ও বুদ্ধ গয়ার পুরাণ, ইতিহাস ও ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্য থাকছে গয়া ভ্রমণের দুটি পর্বে। সঙ্গে থাকুন। এই ট্রেন চলে যাচ্ছে, গয়া স্টেশনে নেমে গেছি। আজকে কিন্তু ট্রেন একটু লেট করেনি, আজকে একদম সঠিক সময়ে কিন্তু এখানে পৌঁছে দিয়েছে। 9:15 এখানে সময়, 9:15তেই এখানে পৌঁছে দিয়েছে। আমার হোটেল আমি গয়াতে নিইনি, আপনারা যদি মনে করেন তাহলে আপনারা গয়া স্টেশনের কাছাকাছিও হোটেল নিতে পারেন। আর বুদ্ধ গয়া যেটা মানে বুধগয়াটা একটু শান্ত এলাকা, সেই জন্য আমি বুধগয়াতে আমার হোটেলটা নিয়েছি। তা আমি বাইরে থেকে একটা অটো নিয়ে নেবো, অটো নিয়ে ওই আধ ঘন্টার মধ্যে আমি চলে যাব আমার হোটেলে। তারপরে সারাদিন আজকে বুধগয়ার সাইট সিন হবে। এই তো ওভারব্রিজটা পার করবো আর বাইরে যাব, গিয়ে একটা অটো নিয়ে নেবো। ভালো লাগছে, গয়াতে আমি প্রথমবার এলাম, কি ভালো লাগছে। এই দেখুন ওভারব্রিজ থেকে আমি উঠলাম, ওভারব্রিজ থেকে উঠে দেখুন একটা বোর্ড দেওয়া আছে বিষ্ণুপদ টেম্পল, মানে যেখানে পিণ্ডদানের কার্যগুলো হয় সেটা এখান থেকে 4 কিলোমিটার। তো যদি আপনারা মানে প্রথমেই বিষ্ণুপদ মন্দিরের কাছে যান তাহলে এখান থেকে সামনে থেকে একটা 4 কিলোমিটার মাত্র একটা অটো নিয়ে নিলেই হয়। আমার হোটেল ওই এখান থেকে 14 কিলোমিটারের মতো, ফাল্গু নদীর একদম ধারে। তো আমি বাইরে বেরিয়ে একটা অটো নিলাম, এখানে অনেক অটো আছে দেখছি। 14 কিলোমিটার যেতে অটোতে কতটা সময় লাগবে? 30 মিনিট ধরে রাখছি। আমি স্টেশনের বাইরে নেমেছি, তো স্টেশনের বাইরে নেমে অটো টোটোর অনেক স্ট্যান্ড আছে, এখানে 3-4টে স্ট্যান্ড আছে। তো বেরোতে 350 টাকা রেট বলছিল, তো আমি একটুখানি হেঁটে সামনের দিকে আসলাম। আরও একটা আমি অটো পেয়েছি, ওই অটোটায় করে আমি যাচ্ছি, রিজার্ভ করে নিয়েছি। এখান থেকে 15 কিলোমিটার, তো ভাড়া 350 টাকার মতন বলছিল, তো সেটাকে একটু দরদাম করে 250 টাকা হয়েছে। আপনারাও যদি আসেন স্টেশন থেকে একটু সামনের দিকে বেরোলেই প্রধান রাস্তা পাবেন, প্রধান রাস্তাটায় আসলে ভাড়াটা একটু কম হবে।
হোটেলটায় আমি আছি, এই রুমটা আমাকে দিয়েছে। বিছানায় 3 জন ঠিকঠাক শোয়া যাবে। একটা বসার জন্য চেয়ার আছে, আর এই সামনেই হচ্ছে মানে রাস্তা, এই ডান দিকেই হচ্ছে মহাবোধি টেম্পল যাওয়ার রাস্তা। এই যে রোড, এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, বা নদী পার করলেই মহাবোধি টেম্পল। একটা টিভি আছে, আয়না। বাথরুমটা দেখিয়ে দিই। এনাদের গিজার হচ্ছে মানে ছাদে বয়লার আছে, তো একটা দিয়ে গরম জল পড়ছে আর একটা দিয়ে ঠান্ডা জল। আয়না আছে। এটা আমি অনলাইন থেকে দেখে বুক করেছিলাম। ভালো রুমটা, আমার একার জন্য তো যথেষ্ট। আর এটা 1000 টাকা নিচ্ছে ওরা এক রাত্রির জন্য। আমি এক রাত্রি আছি। আজকে বোধগয়াটা ঘুরবো, কাল সকালবেলায় চেক আউট করার আগে মহাবোধি টেম্পলটা তো আজকে দেখা হয়ে যাচ্ছে, আর ওই বিষ্ণুপদ মন্দিরটা দেখে নেবো, তাহলেই হয়ে যাবে। একটু ফ্রেশ হয়নি, তারপর বেরিয়ে পড়বো। আজকে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য, একটু দেরি হয়ে গেল আমার। এই হোটেলটায় আমি আছি, হোটেল মরিয়া বিহার। এখানে না আরো অনেকগুলো হোটেল আছে, হোটেল উৎসব, তারপরে আরো সব অনেক হোটেল আছে। এই জায়গাটা বেশ শান্ত। এই যে নদীটা দেখছেন এই আমার বাম দিকে, এটাই হচ্ছে ফল্গু রিভার। আর ওই সামনে ওই দেখুন উঁচু মন্দির দেখা যাচ্ছে, মহাবোধি টেম্পল। তো এখান থেকেও সোজা চলে যাওয়া যায়, মানে জল নেই। আর না হলে যেই পথ দিয়ে আমি আসলাম ওই ব্রিজ দিয়ে ঘুরে গেলে 900 মিটার, মানে আপনি হেঁটেও যেতে পারেন। হেঁটে গেলে 15 মিনিট সময় লাগবে, আর এটা দিয়ে গেলে তো তাড়াতাড়ি হয়ে যাবে। সব বাচ্চা কাচ্চা খেলছে। আচ্ছা বলি কি, যে সাইট সিন শুরু করছি, তা আমার এই সামনেই হচ্ছে মানে হোটেলের সামনেই সুজাতা স্তূপা। একটা কথা আপনাদেরকে বলি, নদীর ওপারটাতেই বেশি মানে দেখার জিনিস আছে, দ্রষ্টব্যগুলো ওপাশটাতেই বেশি আছে। আর এ পাশটাতে যে কটা আছে সেটার মধ্যে সুজাতা স্তূপা একটা আছে, যেখানে ভগবান বুদ্ধ যেখানে ক্ষীর খেয়েছিলেন। এখানে গ্রামের একজন প্রধানের কাছে, আসলে তিনি এখানেই প্রথমে এসেছিলেন, এসে ক্ষীর খেয়েছিলেন। গ্রামের যিনি প্রধান ছিলেন তার কন্যা তাকে ক্ষীর অর্পণ করেছিল। তারপরে সেই ক্ষীর খেয়ে তিনি ওপাশে গিয়ে কুশ ঘাস যেটা হয়, সেই কুশ ঘাসের আসনে বসে পূর্ব দিকে মুখ করে তারপরে তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন পিপুল গাছের তলায়, পিপুল গাছের নিচে। তারপরে তিনি বোধ লাভ করেছিলেন, তার মোক্ষ লাভ হয়েছিল। তো ওই দিকে বেশি আছে মনাস্ট্রি বা যা যা আছে, ওই দিকটায় বেশি আছে, এদিকটায় কম আছে। আর তাই আমি ভাবছি আগে এদিকের গুলো দেখে নিয়ে তারপর ওপাশটায় যাব। আমার হোটেল থেকে বেরোলেই হচ্ছে এই মন্দিরটা, বুদ্ধা কুশক ঘাস টেম্পল। তা এইটা একটা অনেক প্রাচীন জায়গা। এখানে ব্যাপারটা যেটা আপনাদেরকে আমি তখন বলছিলাম, যে গৌতম বুদ্ধ সুজাতার কাছ থেকে ক্ষীর নেয়, তো তারপরে এখানে এসে কিছুক্ষণের জন্য বিশ্রাম করেছিল। আর সেই সময় একটা অলৌকিক একজন শক্তি বলে এক মানুষ আসে, এবং সে এসে ভগবানকে কুশ দিয়েছিল, মানে ঘাসের মতো যেগুলো হয়, এখানে অনেক ওরকম দেখতে পাওয়া যায়, সেইটা এক বান্ডিল তাকে দিয়েছিল। তো ভগবান সেটা নিয়ে তারপরে ওখানে গিয়ে ওই কুশের আসনে বসে ধ্যানমগ্ন হয়েছিলেন। সেটাই হচ্ছে, এই জন্যই হচ্ছে মানে এখানে একটা মন্দির করে দেওয়া হয়েছে। আসুন এখান থেকে কিছুটা হাঁটলে, মানে মিনিট 7 হাঁটলে সুজাতা স্তূপায় আমি চলে যাব। তো আমার ইচ্ছা আছে এদিকটা আমি হেঁটে হেঁটেই দেখবো, যেখানে দূরত্ব অনেক বেশি মনে হবে সে আর অনেক টোটো যাচ্ছে, ওদের বললেই ওরা দেখিয়ে দেবে। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা একটা টোটো রিজার্ভ করেও ঘুরে নিতে পারেন। আমি চাইছি এই দিকের জায়গাগুলো পায়ে হেঁটে ঘুরে ওইখানে গিয়ে, মানে নদীর ওপারটায় গিয়ে যদি মনে হয় তাহলে একটা অটো আমি রিজার্ভ করে নেব। এই জায়গাটা দিয়ে এখন আমি যাচ্ছি গুগল ম্যাপ দেখে। তা হ্যাঁ ঠিকই যাচ্ছি, মানে লোকও বলছে যে এই সামনে গেলে সুজাতা স্তূপা। সে জায়গাটা দেখুন, ওকে দেখুন কি হয়েছে ওর। আর এখানে সব ফুলকপি গাছ, আলু গাছ। এই সরু রাস্তা দিয়ে আবার বাইকও যাচ্ছে একটা।
আমার পায়ের কাছে একটা পুচকে ফুলকপি। এইসব জায়গাগুলো দিয়ে হাঁটতে কিন্তু ভালো লাগে। মানে বিহারের যে একটা লোকাল যে একটা ফিল, সেটা কিন্তু পাওয়া যায়। আমি না এই 2 দিন হয়ে গেল আমি ঘুরছি, আমি দেখলাম একটা জিনিস, এখানকার মানুষগুলো কিন্তু খুব হেল্পফুল। আমি কালকে মানে গতকাল আমি শেরগড়ে গিয়েছিলাম, সেখানেও কিন্তু আমি দেখলাম মানুষ কিন্তু খুব ভালো। এসে গেলাম, একটুখানি হাঁটলাম, আর 2 মিনিট হেঁটেছি স্তূপায়। বহু প্রাচীন এই জায়গাটা। যেমনটা আপনাদের বলছিলাম যে সুজাতাই হচ্ছে সেই গ্রামের প্রধানের কন্যা ছিল, যে গৌতম বুদ্ধকে, ভগবান বুদ্ধকে প্রথমবার ক্ষীর দিয়েছিলেন। তা ব্যাপারটা কি হয়, যখন এক্সকেভেশন করা হয় তো তখন এখান থেকে একটা ইনস্ক্রিপশন পাওয়া গেছে। সেই ইনস্ক্রিপশন অনুযায়ী, যেটা ছিল 8ম থেকে 9ম শতাব্দীর ইনস্ক্রিপশন, যাতে লেখা আছে যে এই যে জায়গাটা, এটা দেবপালা রাজস্ব সুজাতা গৃহ নামে উল্লেখ করা আছে সেই ইনস্ক্রিপশনে। আর এটা গুপ্ত থেকে পলা যে সাম্রাজ্য আছে, সেই সাম্রাজ্যকালে এটা নির্মাণ করা হয়। এর মধ্যে একটা উডেন মানে একটা কাঠের বাউন্ডারির মতো আছে। তা প্রথমে একবার ইনস্ক্রিপশনটাকে খোদাই করা হয়েছিল, এক্সকেভেশন করা হয়, তারপরে আবার একবার করে এই 3 তলা বাড়িটা পাওয়া গিয়েছে। কেমন সুন্দর দেখুন না, কি ধরনের ছিল। আসুন দেখাচ্ছি আরো ভালোভাবে। এই সুজাতা ঘর যেটা আছে, সেই ঘরের সামনে এখান থেকে গেলে একটা প্লেস আছে, যেখানটা মানে হচ্ছে এক্স্যাক্ট প্লেস যেখানটায় গৌতম বুদ্ধকে বা ভগবান বুদ্ধকে ক্ষীর খাওয়ানো হয়েছিল। সেই জায়গাটা একবার দেখে আসি। ওখানে একটা মন্দির হয়ে গেছে এখন, তো এই হাঁটা পথেই সব জায়গাগুলো আপনারা আপাতত দেখে নিতে পারেন। আমাদের যে সুজাতা স্তূপাটা ছিল না, সেটা হচ্ছে ওইখানটায়। তা আমি ওইখান থেকে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হতো। তা ওখানে একজন পুলিশ ছিল, একজন গার্ড, সে বললো তুমি জমি দিয়ে আস্তে আস্তে চলে যাও না, তোমার তাড়াতাড়ি হবে। সত্যি তাড়াতাড়ি এখানটায় জমিটা দিয়ে যাচ্ছে, কি ভালো লাগছে, সবুজ চারদিকটা, পুরো সবুজ, সর্ষের ক্ষেত, পেঁয়াজ কলির ক্ষেত, বাঁধাকপি, টমেটো, অসম্ভব ভালো লাগছে। বহুদিন পর এত সবুজ আমি একসাথে দেখলাম, ভীষণ সুন্দর লাগছে। এই সামনের মন্দিরটা আমি এসেছি, সবাই এখানটায় দাঁড়াচ্ছে না, কারণ তার সামনেই একটা স্থল আছে যেখানে ক্ষীর খাইয়েছিলেন। মন্দিরটা দেখুন একবার, কত প্রাচীন। এই মন্দিরটা, এই যাওয়ার পথে একবার অবশ্যই আসবেন। বাবা ভুবনেশ্বর মহাদেব। আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, এই মন্দিরটা এমনি আছে, মানে মন্দিরটাকে অত কোনো মানুষ দেখছে না, কিন্তু আপনি যদি মন্দিরটা দেখেন, এই দরজা আছে, একবার অবশ্যই দেখবেন। আর এই সামনেটাই হচ্ছে, মানে এই মন্দিরটা এত প্রাচীন, মূর্তিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ভগবান শিবের মন্দির। আসুন, যেখানে ওই ক্ষীর খাইয়েছিল, এক্স্যাক্ট যে জায়গাটা, ওখানে সুজাতা দেবীর বাড়ি, আর এখানে উনি ক্ষীর খাইয়েছিলেন। তারপর আপনাদেরকে প্রথমে যেখানে দেখালাম, সেই কুশ মন্দির যেটা, সেখান থেকে একটা মানুষ তাকে ঘাস দিয়েছিল, সেইটা নিয়ে তারপর নদী পার করে তারপর মহাবোধি টেম্পলের ওখানে পিপল গাছে ধ্যান করেছিলেন। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা।
সুজাতা টেম্পল থেকে আমি মহাবোধি টেম্পলের কাছে এলাম। তা একটা টোটো পেয়ে গিয়েছিলাম, টোটোওয়ালা আমার থেকে 15 টাকা ভাড়া নিল। তারপরে মহাবোধি টেম্পলের কাছে এলাম। মহাবোধি টেম্পল তো অনেকক্ষণ খোলা থাকে। তো এইখানে আর যেসব দ্রষ্টব্যগুলো আছে, অনেক আরও এখানে বিভিন্ন রকম মনাস্ট্রি আছে, সেগুলোর জন্য টোটো করতে পারেন বা একটা ঘোড়ার গাড়িও করতে পারেন। তো আমি ঘোড়ার গাড়িটা করলাম। হ্যাঁ, থাই মন্দির। তো ওই থাই মন্দির এসে গেছে, ওই থাই মন্দিরটা দেখে আসছি। উনি আমার থেকে 200 টাকা নিচ্ছে। যা রে, এ তো আন্ডার কনস্ট্রাকশন। আচ্ছা, ये तिब्बत का है। প্রথমে আমরা 80 ফুটের বৌদ্ধ মূর্তিটা দেখে আসি, তারপরে আমরা এইগুলো সব আসবো। আগে দূরেরটা দেখে আসি। এখন সেই 80 ফুট যে বিখ্যাত স্ট্যাচুটা আছে, জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু, সেই স্ট্যাচুটা দেখতে এসেছি। তা এটা এত জনপ্রিয়, কি পরিমাণ মানুষ এখানে এসেছে সেটা দেখলে বলি বাপরে, কত মানুষ এসেছে, কত পর্যটক এসেছে, কি বড় লাগছে। তা এই যে বৌদ্ধ মূর্তিটা আছে, এর উচ্চতা 80 ফুট। কিন্তু এটা 80 ফুট মানে মূর্তির উচ্চতা 80 ফুট নয়, মূর্তির উচ্চতা হচ্ছে 64 ফুট। আর যে পদ্মের ওপরে তিনি ধ্যানরত অবস্থায় আছে, সেই পদ্মের উচ্চতা হচ্ছে 5 ফুট। আর নিচে যে মানুষগুলো যেখানটায় থাকে, তার নিচের যে অংশটা, সেইটা হচ্ছে 10 ফুট। ওই সব মিলিয়ে এর উচ্চতা হচ্ছে 80 ফুট। তা যিনি বানিয়েছেন আর্কিটেকচার, তার নাম হচ্ছে ভি গণপতি স্থপতি। 12,000 কারিগর 7 বছর ধরে এটা নির্মাণ করেছে। আর ওনার যে শিষ্যরা আছে, তারাও আছে চারদিকে। আর এই যে মূর্তিটা আছে, এই পাথরটা হচ্ছে রেড গ্রানাইট, যে পাথর হয়, লাল গ্রানাইট পাথর, সেইটা দিয়ে নির্মাণ করা হয়েছে। এখানে এতগুলো মনেস্ট্রি আছে যে মানে কোনটা ছেড়ে কোনটাকে দেখবো এরকম মনে হচ্ছে। তাই পলিউল নামড্রলিং মনেস্ট্রি, এই মনেস্ট্রিটা বেশ ভালো লাগলো, এবং ভিতরের কারুকার্যগুলো খুব সুন্দর। তারপরে এই যে স্তূপাটা এখানে আছে, এটাও বেশ সুন্দর। অনেক মানে কি বলবো, মোড়ে মোড়ে সারাদিন লেগে যাবে, এত মনেস্ট্রি আছে এখানে। কটা বাছাই মনেস্ট্রি দেখবো, দেখে আমি মহাবোধি মন্দিরে চলে যাবো। গঠন শৈলীটা একদম আলাদা। তো এটা ডাইজকিও বুদ্ধিস্ট টেম্পল। মানে কেমন হচ্ছে বিষয়টা, একটা দেশ থেকে শুরু হয়েছিল, আমি শুরু করেছিলাম থাই থেকে। তো থাই মনেস্ট্রি, তারপরে এখানে জাপানিজ মনেস্ট্রি, এর আগেরটা যেটা দেখলাম এটা তিব্বত মনেস্ট্রি, এবং আস্তে আস্তে মানে সবই দেখে নিচ্ছি। সব দেশই আমার ঘোরা হয়ে যাচ্ছে একটা একটা করে।
অপূর্ব অপূর্ব। মানে এখানে কি হয়েছে বলুন তো, এখানে একসাথে এতগুলো আছে বলে না, মানুষও কেমন মানে ধাঁধার মতন হয়ে যাচ্ছে। পাহাড়ে যদি এরকম একটা মনেস্ট্রি থাকে তো আমরা কিরকম ভাবে দেখি, তাই না? আর এখানে এত অপূর্ব, মানে পাহাড়ের থেকে কোনো অংশে কম নয়, বরঞ্চ ভালো ওরকম। মানে এমন মনেস্ট্রি কিন্তু এতগুলো মনেস্ট্রি এক জায়গায় পাহাড়েও আমরা দেখতে পাই না। আসুন দেখি ভিতরে যাই, ছবিও তোলা যাচ্ছে চেঁচামেচি না করে শান্তভাবে। তবে একটা জিনিস কি বলবো, মানে মনেস্ট্রি সব সময় পাহাড়ে দেখি তো শান্ত জায়গায় থাকে, এই এত গাড়ির আওয়াজ, টোটোর আওয়াজ, কিন্তু এখানে সেইটা যেন একটু বেশি চেঁচামেচির মধ্যে দেখছি। নাহলে ঠিক আছে, খুব ভালো লাগছে। হাই টেম্পলটা আমরা দেখতে পারিনি, সেই জন্য এবার চাইনিজ টেম্পলটা দেখে পুষিয়ে যাচ্ছে। সুন্দর সুন্দর, দারুণ সুন্দর কারুকার্য। কাকে ছেড়ে কাকে দেখবো আমি। একটা জিনিস আমি কি বুঝতে পারলাম, সেটা হচ্ছে যদি কেউ কম খরচায় মনে করে যে আমি ঘুরবো, তাহলে মহাবোধি টেম্পলের কাছে আপনারা আসবেন, এসে যে কোনো একটা টোটো নিয়ে নেবেন, নিয়ে বলবেন যে ওই জায়েন্ট বুদ্ধার যে স্ট্যাচুটা যেখানটায় আছে সেইখানটায় চলে যেতে। তাহলে কি হবে, জায়েন্ট বুদ্ধার যেখানটায় আছে সেইখানটাতেই হচ্ছে সব আশেপাশে সব অন্যান্য মনেস্ট্রি গুলো আছে। তারপরে ফেরার সময় আপনারা এই চাইনিজ যে মনেস্ট্রিটা আছে এখানটায় নেমে যাবেন। চাইনিজ মনেস্ট্রির ওই সামনেটাতেই হচ্ছে থাই মনেস্ট্রি, এখানে সামনে এখন দার্জিলিং মনেস্ট্রি, আর তার সামনে আবার মহাবোধি টেম্পল। তো আপনারা এইভাবে যদি ঘোরেন তাহলে আপনাদের অনেক কম খরচায় হয়ে যাবে। মানে এখান থেকে জায়েন্ট বুদ্ধার যে স্ট্যাচু আছে 20 টাকা নিক, ওর বেশি নেবে না। তারপর ওখানেই সব মনেস্ট্রি, তারপর এটা, তাই আমি রিজার্ভ করে ঘুরলাম। রিজার্ভ করার থেকে মনে হয় অনেক ভালো। একটু আধটু হাঁটা হবে আপনাদের, খুব কম খরচে হয়ে যাবে। মানে আমি ঘুরে যা বুঝতে পারলাম। আসুন এই দার্জিলিং মনেস্ট্রিটা দেখে 4টে বাজে, তারপরে মহাবোধি টেম্পলটা দেখে নেবো। ওখানে আবার শুনছি ব্যাক ফ্যাক গুলোর অনেক ব্যাপার আছে, আবার আমার এই ক্যামেরা স্টিক এগুলো নিয়ে একটু সমস্যা হলেও হতে পারে। বিকালের দিকে যখন মহাবোধি মন্দিরে আমি প্রবেশের জন্য এলাম, তখন শুনলাম কম্বোডিয়ার রেড ক্রসের এবং বর্তমান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের স্ত্রী বুন রানী এখানে এসেছেন। বেশ কিছুক্ষণ সেই কারণে মন্দির বন্ধ ছিল। আমি যখন মন্দিরে পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা হয়। তবে রাতের দিকের মন্দিরের আলোকসজ্জা বেশ সুন্দর লাগলো। এই কারণে পরের দিন ভোরের দিকে আমি আবার আসবো এই মন্দির নিজের চোখে দেখতে
ও আপনাদেরকে দিনের আলোয় ভালোভাবে ঘুরিয়ে দেখাতে। বুদ্ধগয়াতে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। আপনার পছন্দ মতো খাবার আপনি সব জায়গাতেই পেয়ে যাবেন। তবে এই মন্দিরের সামনেই বাজারের মধ্যে একটি নিরামিষ খাবারের ব্যবস্থা করা হয়। মাত্র 100 টাকার বিনিময়ে আপনার ইচ্ছা মতো আপনি খাবার এখানে খেতে পারেন। হোটেল জীবক ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সমস্ত পর্যটকদের জন্যই এই খাবারের ব্যবস্থা করা হয়। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি অভিষেক, আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে বিহার ভ্রমণের পরবর্তী পর্বে। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।